মেডিকেলের জন্য প্রিপারেশন নেব। কিন্তু মেডিকেলের ইংলিশ কোশ্চেনটা কি ধরনের হয় তা জানা নেই। ইংলিশ কোশ্চেনগুলো কোন জায়গা থেকে আসে এবং এগুলো কিভাবে প্র্যাকটিস করা উচিত তাও জানা নেই। যদি এমন হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা মেডিকেলের রিসেন্ট যে কোশ্চেনটা আসছে সেটা এনালাইসিস করব এবং এখানকার ইংলিশ কোশ্চেনটা এনালাইসিস করে আমরা তোমাদের সেই জায়গাগুলো বলে দেব যে জায়গাগুলো থেকে ইংলিশ কোশ্চেনগুলো আসে এবং তোমরা কিভাবে প্র্যাকটিস করবে সেটাও বলে দেব। ভিডিওটির ২ টা পার্ট থাকবে। ১ম পার্টে আমরা এনালাইসিস করব এবং সেকেন্ড পার্টে আমরা এই সাজেশনগুলো দেব। যেহেতু ২ টা পার্ট এক জায়গায় করলে অনেক বড় একটা ভিডিও হবে, তো ফার্স্ট পার্ট হিসাবে আমরা এনালাইসিস ভিডিওটা এখন দেখব। তো এইজন্য আমরা স্ক্রিনে চলে যাব। আসসালামু আলাইকুম। এখন আমরা ম্যাথ ২৪-২৫ এর ইংরেজি যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এনালাইসিস করব। তোমাদের যে প্রথম কোশ্চেনটা সেটা কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট আছে? তো এখানে যে ৪ টা অপশন আছে, এই ৪ টা অপশনের মধ্যে যেকোনো একটা সেন্টেন্সে সবকিছু ঠিক থাকবে। বাকিগুলোর হয়তোবা কোনোটার স্ট্রাকচার ভুল থাকতে পারে বা ওয়ার্ডের ইউজে ভুল থাকতে পারে। যেকোনো ধরনের ভুল থাকবে। তো আমরা যদি ৪ টা অপশন পড়ি, তাহলে কি বলছে? যে প্রথমটাতে বলছে, "ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড?" সেকেন্ডটা বি নাম্বার অপশন, "ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস?" সি নাম্বার হচ্ছে, "ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি?" আর ডি নাম্বার হচ্ছে, "ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান?" তো এইটা মূলত আমরা পড়ে বুঝতে পারছি যে এখানে একটা বাক্যের মূলত কম্পেয়ার চলছে এইখানে। একটা কি? যে তোমার সাথে হি বা তার কম্পেয়ার। এখানে ক্যান দ্বারা মূলত সক্ষমতার আ ব্যবহার করা হয়েছে এইখানে। যে তুমি কি তার মতো দৌড়াতে পারো? তোমার সক্ষমতাটা কেমন? তো এইখানে মূলত এই কোয়েশ্চেনটা একটা প্যারালাল স্ট্রাকচার এর কোয়েশ্চেন। অর্থাৎ এইখানে ক্যান যেহেতু ইউ এর সক্ষমতা প্রকাশ করছে যে সে পারে কি না পারে, তাহলে হি যে আছে এইখানেও কিন্তু ক্যান ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে হেল্পিং ভার্ব হিসেবে যেহেতু ক্যান আছে, তাহলে হি এরও হেল্পিং ভার্ব হিসেবে ক্যান থাকতে হবে। যদি সেটাই হয়, তাহলে আমাদের প্রথম অপশনের উত্তরটা কি ঠিক হবে? তো প্রথম অপশনে কি বলছে? যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি কুড। তো এখানে কিন্তু কুড আছে, তাহলে এটা হবে না। সেকেন্ড যেটা আছে যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি রানস, এটা তো এমনিই হবে না, কারণ রানস দেওয়া আছে, ক্যান এর তো কোনো অস্তিত্বই নেই। ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি, এটাও হচ্ছে না, কারণ ক্যান নেই। ডি নাম্বার অপশনটা যদি আমরা দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে ক্যান ইউ রান অ্যাজ ফাস্ট অ্যাজ হি ক্যান। অর্থাৎ আমাদের প্যারালাল স্ট্রাকচারের যে নিয়মটা, সেটা কিন্তু এখানে ফলো করছে। তার মানে আমার উত্তরটা হবে ডি নাম্বার অপশনটা। এরপর আমরা ২ নাম্বার অপশনটা দেখি। ২ নাম্বার অপশনটাতে কি বলা আছে? ২ নাম্বার অপশনটাতে বলা আছে যে ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। ইফ ইউ সাকসিড আই শ্যাল বি হ্যাপি। যদি তুমি সফল হও, আমি সুখী হব বা আমি খুশি হব। দ্য কারেক্ট সিম্পল ফর্ম অফ দিস সেন্টেন্স ইজ। এইখানে মূলত এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্সের আমাকে কি করতে বলছে? যে সিম্পল ফর্মে আনতে বলছে। এইখানের আমার যে এই প্রিন্সিপাল ক্লজটা আছে, প্রিন্সিপাল ক্লজ, এটা কিন্তু ফিউচার টেন্সে আছে। তার মানে আমি যদি এটাকে সিম্পল ফর্মে রূপান্তর করি, তাহলে আমার সিম্পল যে সেন্টেন্সটা হইবে সেইটাও কিন্তু আমার ফিউচার টেন্সে হতে হবে। তো আমরা যদি ফিউচার টেন্স খুঁজি আমাদের অপশনগুলোতে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এ নাম্বার অপশনে, এ নাম্বার অপশন কি আছে? যে আই অ্যাম হ্যাপি হোয়েন ইউ সাকসিড। বি নাম্বার অপশন, আই অ্যাম হ্যাপি ফর ইউর সাকসেস। তাহলে এ বি একটাও না, ইউর সাকসেস মেক্স মি হ্যাপি, এগুলো সবগুলাই কিসে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু ডি নাম্বার অপশনটা আছে যে ইউর সাকসেস উইল মেক মি হ্যাপি। এই যে উইল আছে, তার মানে বুঝতে পারছি আমাদের ডি নাম্বার অপশনটা কিন্তু ফিউচার টেন্সে আছে। তাহলে আমাদের উত্তর হবে কোনটা? আমাদের উত্তর হবে এই যে ডি নাম্বারটা। তাহলে আমাদের ডি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তীতে ৩ নাম্বার প্রশ্নটা কি বলছে? ৩ নাম্বার প্রশ্নটা বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাক্টিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট। অর্থাৎ আমাদের এখানে একটা স্টেটমেন্ট আছে, একটা বক্তব্য বা একটা বাক্য আছে, এটার অ্যাক্টিভ ফর্ম কোনটা হবে? আমি যদি এই বাক্যটা দেখি, সেটা হচ্ছে কি, মাই বুক হ্যাজ বিন লস্ট বাই মি। তো এটা একটা কি বাক্য? প্যাসিভ ফর্মে থাকা একটা বাক্য। তো এটাকে অ্যাক্টিভ ফর্মে আনতে হবে। অর্থাৎ মূলত এটা একটা ভয়েড চেঞ্জ। তাহলে ভয়েড চেঞ্জের ক্ষেত্রে আমি যদি দেখি, এখানে হ্যাজ বিন আছে, তাহলে এটা আসলে একটা ভয়েস চেঞ্জের সিম্পল নিয়ম। মানে ভয়েস চেঞ্জের যে প্রথম নিয়মগুলা, টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ বিন কিন্তু ব্যবহার করা হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। তার মানে এটাকে যদি আমরা অ্যাক্টিভে নিয়ে আসি,
তাহলে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যদি আমার শুধু এতটুকুই জানা থাকে তাহলেই আমরা এই প্রশ্নটার উত্তর বের করতে পারবো। তুমি যদি দেখো এ নাম্বার অপশনে বলা হয়েছে যে আই হ্যাড লস্ট মাই বুক, এখানে হ্যাড লস্ট আছে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স? না, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। আই লস্ট মাই বুক, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। আই হ্যাভ লস্ট মাই বুক, এইটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ডি নাম্বার যেটা আ বুক অফ মাইন ইজ লস্ট, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। তার মানে তোমার যদি সামান্য বেসিকটুকু থাকে যে ভাইয়া এখানে হ্যাজ বিন আছে, হ্যাজ বিন কোনটাতে থাকে যে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যদি ভয়েস করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস করলে প্যাসিভে হ্যাজ বিন আসে। এতটুকু জানা থাকলে তুমি এই প্রশ্নটা অ্যান্সার করতে পারবা। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? সি নাম্বার যেটা আছে, অর্থাৎ যে আই হ্যাভ লস্ট মাই বুক, এটা হবে এটার অ্যাক্টিভ ফর্ম। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি। 4 নাম্বার প্রশ্নটাতে কি বলা আছে? 4 নাম্বার প্রশ্নটাতে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট। দেখছো বিষয়টা যে আগেরটা তুমি অ্যাক্টিভ থেকে না প্যাসিভ থেকে অ্যাক্টিভে করবা। এবার তোমাকে প্যাসিভ ফর্ম করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ দেওয়া আছে, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে কিন্তু তোমার 2টা কোশ্চেন আসছে। মোট কোশ্চেন 15টা, তার মধ্যে 2টা আসছে আবার ভয়েস চেঞ্জ থেকে। বিষয়টা বুঝতে পারছো ভয়েস চেঞ্জটা কতটা গুরুত্বপূর্ণ? তো এখানে যদি আমরা অ্যাক্টিভ যে স্টেটমেন্টটা আছে সেটা যদি দেখি, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। তো ভয়েসের রুলটা কি? ভয়েসের রুল হচ্ছে যে হ্যাভ টু এরকম হ্যাভ ভার্ব প্লাস টু যদি থাকে, সেটাকে যদি আমরা প্যাসিভে আনতে চাই তাহলে হ্যাভ টুর পর বি ইউজ করতে হবে। বি ইউজ করার পর আমরা ভার্বের যেটা V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা আমরা ব্যবহার করব। তো সেক্ষেত্রে আমি যদি দেখি অপশনগুলোতে, প্রথম অপশন যেটা যে ইউ আর টু। আচ্ছা, আর টুটা আসলো কোত্থেকে? আর টু তো আসার কোনো প্রশ্নই নেই, কারণ আমার এখানে হ্যাভ টু আছে। তাহলে হ্যাভ টু যদি থাকে তাহলে আমার হ্যাভ ভার্ব থেকে আসবে। সো এটা প্রথমটাই কিন্তু হচ্ছে না। দ্বিতীয়টা হচ্ছে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। আচ্ছা, ভয়েস চেঞ্জেরও কিন্তু একটা বেসিক নিয়ম যে তোমার যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হবে, আর অবজেক্ট যেটা আছে সেটা আবার সাবজেক্ট হবে। তাহলে দিসে যদি সাবজেক্ট হয় তাহলে দিস সাবজেক্ট হলে তার ভার্ব হিসাবে হ্যাজ আসবে, হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। আমাদের নিয়মের সাথে কিন্তু অপশন বিটা সম্পূর্ণ মিলে যাচ্ছে, যার কারণে আমি উত্তর অলরেডি পেয়ে গেছি। কিন্তু আমি একটু যদি নিচের দুটো অপশনও চেক করি, দেখো এখানে হ্যাড টু বি আছে। আচ্ছা, এখানে তো টেন্সটাই পুরোপুরি চেঞ্জ করে দিছে, এখানে আছে হ্যাভ টু, তাহলে এটা তো হ্যাড টু দিলে টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আছে ইজ টু। আচ্ছা, বি ভার্বের ক্ষেত্রে ইজ তো আসবে, মানে এখানে তো হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বের ক্ষেত্রে তো ইজ টু আসবে না, তাই না? তাহলে আমাদের এখানে কিন্তু কারেক্ট অপশন হচ্ছে অপশন বি, অপশন বি, রাইট? এটা আমার উত্তর, যে দিস হ্যাজ টু বি অ্যাডমিটেড বাই ইউ। এরপরে আমরা যদি 5 নাম্বার কোশ্চেনটা দেখি, 5 নাম্বার কোশ্চেনটাতে আমার কি বলা আছে যে দ্য ওয়ার্ড এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ। এনিবডি নিচের কোনটার উদাহরণ? আচ্ছা, কি বলা আছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন। তো এটা মূলত একটা ওয়ার্ড দেওয়া আছে এবং এখানে প্রোনাউন থেকে যে এটা কোন ধরনের প্রোনাউন এইটা প্রশ্নটা করা হয়েছে। তো এই টাইপের কোশ্চেন আসলে মেডিকেলে প্রচুর পরিমাণে আসে। মেডিকেলের ক্ষেত্রে এই প্রোনাউনটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা এইখানে তোমার এবার এনিবডি আসছে কিন্তু পরের বার অন্য যে কোনোটা আসতে পারে। এজন্য মেডিকেলের কোশ্চেন প্যাটার্নের ক্ষেত্রে দেখবা যে হু কোশ্চেন না আসলেও প্রশ্নটা যে ধরনের আসে এই ধরনটা কিন্তু রিপিট হয়। এবার হয়তো বা আসছে যে এনিবডি ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট, এর নিচের গুলার যে কোনো একটা। পরের বার হয়তো বা আসবে যে হচ্ছে ইচ আদার অথবা ইচ এভরি, এটার কোনটা। এই জন্য আমাদের প্রত্যেকটা অপশনের অ্যান্সার বা প্রত্যেকটা অপশন সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখতে হবে। যেমন এখানে ডিস্ট্রিবিউটিভ মানে কি, যে পৃথক বোঝাতে যেগুলো ব্যবহার করা হয়, যেমন ইচ এভরি এইদার নেইদার। রিলেটিভ কি, শব্দ বা বাক্যের মধ্যে সম্পর্ক বোঝাতে যেগুলো ব্যবহার করা হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হতে পারে অ্যান্টিসিডেন্ট হিসাবে। অ্যান্টিসিডেন্ট যদি থাকে তাহলে রেসিপ্রোকাল হচ্ছে পরস্পরার্থে, যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার। এবং এই যে ইনডিফিনিট এইটা কিন্তু হচ্ছে যে অনির্দিষ্ট। এনিবডি মানে কি, যে কেউ, তাহলে এটা আমার ইনডিফিনিট একটা প্রোনাউন। তাহলে এখান থেকে কিন্তু আমি আমার উত্তরটা পেয়ে গেলাম যে আমার উত্তর হবে ডি, ইনডিফিনিট প্রোনাউন। তো তোমাদের যেটা কাজ হবে, যারা পরবর্তীতে মেডিকেল অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, তাদের যে কাজটা যে তোমাদের প্রত্যেকটা অপশন কেন এটার উত্তরটা এটা হলো এবং অপশনগুলোর বিস্তারিত যে ব্যাখ্যা এগুলো সম্পর্কে জানতে হবে। কেননা আজকে হয়তো এই কোশ্চেনটা আসছে, পরবর্তীতে ওই জায়গা থেকেই
একটু বানায় বলে অন্য একটা প্রশ্ন তোমাকে দিয়ে দেবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমরা দেখি, দ্য চেয়ারপারসন। নেক্সট কোশ্চেনটা কি বলছে যে দ্য চেয়ারপারসন দিয়ে একটা ফাঁকা, মানে তোমাকে এখন বাক্যটা পূর্ণ করতে হবে। তো কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো। এই 4টা অপশনের মধ্যে কোনো একটা অপশন তার জন্য রাইট হবে। প্রথম যে অপশনটা, দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ, যে একটা ভালো বক্তৃতা প্রদান করেছিলেন বা ভালো বক্তৃতা দিয়েছিলেন। তো গেভ আ গুড স্পিচ এটা কিন্তু কারেক্ট। কেন কারেক্ট? কেননা আমরা একটা ফ্রেজ ব্যবহার করি যে গ্যাভ আ স্পিচ, অর্থাৎ বক্তৃতা দেওয়া। বক্তৃতা দেওয়া অর্থেই গিভ স্পিচ ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এ নাম্বারটা কারেক্ট। আর্টার্ড, এখানে কি বলছে বি নাম্বার কি, যে আর্টার্ড আ গুড স্পিচ। আর্টার্ড আ গুড স্পিচ কখনো হয় না, তো এটা ভুল। প্রোনাউন্স আ গুড স্পিচ, এটাও হয় না, এটাও ভুল। মেড আ গুড স্পিচ, তুমি যদি বলো এটা কি ভাইয়া হবে কি হবে না, তাহলে আমি বলবো যে হ্যাঁ এটাও হতে পারে বা এটা ঠিক, কিন্তু তোমার এখানে একটা অপশন আছে, সেটা কি যে গেভ আ গুড স্পিচ, এটা মোর অ্যাকুরেট। মানে এটা অ্যাকুরেট তুমি বলতে পারো, কিন্তু এটা বেশি অ্যাকুরেট। তাই জন্য আমাদের যখন এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে কোনটা সবচেয়ে ভালো উত্তর হয়। অনেকগুলো উত্তরের কাছাকাছি উত্তর থাকতে পারে, কিন্তু যেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেই উত্তরটা তোমাকে নিতে হবে। সেই হিসাবে আমার এইখানে যে উত্তরটা সেটা হবে হচ্ছে এ নাম্বার, যে গেভ আ গুড স্পিচ, দ্য চেয়ারপারসন গেভ আ গুড স্পিচ। এরপর যদি আমরা 7 নাম্বার প্রশ্নটা দেখি, মানে যেটা আর কি ইংলিশের ক্ষেত্রে 7 নাম্বার প্রশ্ন যেটা আসছে, হি গট দ্য প্রাইজ ড্যাশ, ফাঁকা জায়গা, হি গট দ্য প্রাইজ হার্ড ওয়ার্ক। তাহলে যে সে প্রাইজ পেয়েছিল হার্ড ওয়ার্ক, সে হার্ড ওয়ার্ক মানে কি, তার কঠোর পরিশ্রম বা কঠোর কাজের মাধ্যমে তো সে প্রাইজটা পাইছে। এই হার্ড ওয়ার্কের বদৌলতে এই প্রাইজটা পাইছে না, তাহলে তার জন্য কিন্তু বাই ডিন্ট অফ, এর মানে হচ্ছে কি যে কোনো কিছু বাই ডিন্ট অফ, এইটার বদৌলতে। তো এইখানে উত্তরটা হবে কি যে বাই ডিন্ট অফ, হি গট দ্য প্রাইজ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্কের বদৌলতে সে প্রাইজটা পেয়েছিল। এজন্য আমাদের যে প্রথম অপশনটা সেটাই আমার উত্তর হবে। তো বাই ডিন্ট অফ হচ্ছে আমার উত্তর। এর পরবর্তীতে আমি যদি দেখি, তাহলে 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ওয়ান অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, যে নিচের একটা ওয়ার্ডের মাধ্যমে কি করতে হবে, আমার সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। সেন্টেন্সটা কি বলছে যে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট ড্যাশ, ইউ মে রিফিউজ ইট। তো দেখো অ্যাকসেপ্ট করো অথবা কি করো, রিফিউজ করো। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো তোমার এখানে দুটো অপশন দেওয়া আছে, হয় এটা করো না হয় এটা করো। তো এই ক্ষেত্রে আমরা কোন ধরনের কনজাংশনটা ইউজ করি, এটা কিন্তু আমরা অর ইউজ করি, যে ইউ মে অ্যাকসেপ্ট দ্য গিফট অর ইউ মে রিফিউজ ইট। এটা একদম বেসিক জিনিস, এটা একটু যদি স্বাভাবিক নলেজ থাকে ইংলিশে তাহলে মোটামুটি পারা যাবে বলে আমি মনে করি। অ্যান্ড তো এখানে হবে না, বাটও হবে না, অ্যাজ হবে না, এখানে তাহলে কি হবে, অর হবে উত্তর। 9 নাম্বার যেটা আছে, 9 নাম্বারের ক্ষেত্রে আমরা দেখি দ্য সেন্টেন্স, একটা সেন্টেন্স দেওয়া আছে, কি সেন্টেন্স, যে হি সিমস টু হ্যাভ অ্যাক্টেড রাইটলি, তাকে মনে হয়েছে সে সে সঠিকভাবে কি করছে, অ্যাক্ট করছে, পারফর্মটা ভালো মানে সঠিকভাবে করছে। তাহলে এখন এখানে বলছে নিচের অপশনগুলোর মাধ্যমে, এখানে সরাসরি কোনো কোশ্চেন বলে নেই, জাস্ট বলছে ইজ দিয়ে অপশন দিছে। তুমি যদি অপশনগুলো পড়ো, এখানে কিন্তু বিভিন্ন প্রকার টেন্সের প্রকারভেদগুলো দেওয়া আছে। তো এখানে বোঝাতে যাচ্ছে মূলত যে এই সেন্টেন্সটা কোন ধরনের টেন্সের অন্তর্গত। তো তুমি যদি এইখানে হির পর ভাবটা দেখো, হির পর ভাবটা কি আছে, সিমস, অর্থাৎ হি এর পর যে ভাবটা আছে সেটা কিন্তু ভার্বের সাথে এস বা ইএস অর্থাৎ এস যুক্ত আছে এখানে। তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স না? তোমার যদি এই বেসিক ধারণাটা থাকে যে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স হলে তার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এই বেসিক সেন্সটা যদি তোমার থাকে, তাহলেই তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবা। দেখো প্রথমটা কি আছে, পাস্ট কন্টিনিউয়াস, ভাই পাস্ট তো হবেই না, আমার জিনিসটা হচ্ছে প্রেজেন্টে, তো পাস্ট কন্টিনিউয়াস হবে না, সিম্পল পাস্টও না, পাস্ট পারফেক্টও না, একটা জিনিসই থাকে, পারফেক্ট ইনফিনিটিভ। তো এই যে পারফেক্ট ইনফিনিটিভ, এইটা হবে আমার উত্তর। আর যদি তুমি এমনিতে পারফেক্ট ইনফিনিটিভ কি জিনিস, তাহলে দেখো এখানে সিমস যে ভাবটা আছে, তারপর সিমস প্লাস টু প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, এই যে টু প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি,
এইটাই কিন্তু তোমার পারফেক্ট ইনফিনিটিভের স্ট্রাকচার। তো তুমি সেই হিসাবেও বলতে পারো। কিন্তু তোমার যদি বেসিক একটা ধারণা থাকে তাহলে তুমি আসলে অত ডিটেইল না জেনেও তুমি প্রশ্নটার উত্তর করতে পারবা। আচ্ছা, ৯ নাম্বার গেল। তাহলে উত্তর আমাদের হলো ডি। এরপরে আমরা দেখব ১০ নাম্বার। ১০ নাম্বারের জন্য আমার যে আ আ প্রশ্নটা আছে সেটা কি? সেটা হচ্ছে দ্য টার্ম ব্রাভ ইজ, একটা টার্ম দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে ব্রাভ ইজ। তো এটা একদম আসলে বেসিক একটা কোশ্চেন। যারা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, ডিফারেন্ট টাইপস অফ পার্টস অফ স্পিচ পড়ছে, তাদের কাছে এটা অনেক পরিচিত একটা। কারণ এটা ১ম এ এই ধরনের জিনিসগুলোই পড়ানো হয় যে ব্রাভো কোন ধরনের পার্টস অফ স্পিচ, বা কোন একটা নাউনের উদাহরণ দিয়ে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, প্রোনাউনের উদাহরণ দিয়ে কোন ধরনের নাউন পার্টস অফ স্পিচ। তো এখানে কনজাংশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন দেওয়া আছে। তো ব্রাভো, এলাস, হুররা এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলা কিন্তু ইন্টারজেকশন হয়। তাহলে এইটা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে একটা ইন্টারজেকশন। ঠিক আছে? একদম বেসিক জিনিস। এটা জানা উচিত সবার। তো পার্টস অফ স্পিচ থেকে দেখছো, পার্টস অফ স্পিচ থেকে কিন্তু ওখানে দেখলাম একটা প্রোনাউনের কোশ্চেন আসছে। এখানে একটা ইন্টারজেকশনের কোশ্চেন আসছে। তার মানে পার্টস অফ স্পিচটা কিন্তু আসলেই অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা যদি দেখি ১০ নাম্বার আমার যে কোশ্চেনটা আছে। ১০ নাম্বার যে কোশ্চেনটা আছে এইখানে কি বলা আছে? I have a cow which is red. I have a cow which is red. আমার একটা গরু আছে যেটা কি লাল, অর্থাৎ গরুটা লাল বর্ণের, এটা দেওয়া আছে। এখানে বলছে কি দ্য প্রিন্সিপাল ক্লোজ ইন দ্য সেন্টেন্স ইজ। দেখছো ক্লোজ থেকে একটা কোশ্চেন আসছে যে এই এই বাক্যটার মধ্যে প্রিন্সিপাল ক্লোজ কোনটা। একদম যারা ক্লোজ পড়ছে তাদের প্রথম যে জিনিসটাই শেখার লাগে কোনটা প্রিন্সিপাল ক্লোজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ। তো এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে হুইচ ইজ রেড এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আই হ্যাভ আ কাউ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দ্য প্রিন্সিপাল ক্লোজ ইন দ্য সেন্টেন্স ইজ হবে কি হুইচ ইজ রেড, না এটা তো সাবঅর্ডিনেট ক্লোজ। কাউ হুইচ ইজ রেড, না এটাও না। আই হ্যাভ এ কাউ, ইয়েস দিস ওয়ান ইজ দ্য প্রিন্সিপাল ক্লোজ। অ্যান্ড আ কাউ হুইচ ইজ রেড এটাও না। তাহলে আমার উত্তর কি? উত্তর হচ্ছে আমার সি। আশা করি বুঝছো যে উত্তর কোনটা। উত্তর হচ্ছে সি। এর পরবর্তীতে আমরা যদি দেখি ১২ নম্বর কোশ্চেন। ১২ নম্বর কোশ্চেনটা কি আছে? ১২ নম্বর কোশ্চেনটা আছে যে দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন। রোটেশন একটা নাউন। রোটেশন নাউনের অ্যাডভার্ব কি? আবার একটা পার্টস অফ স্পিচের একটা যে কোশ্চেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। মানে তুমি ইন্টারচেঞ্জ করবো, অর্থাৎ এটা একটা নাউন দেওয়া আছে, এখানে নাউন আছে, এটার অ্যাডভার্ব কি চাইছে এরকম, ভাব কি সেটা এরকম। তো রোটেটরি না, রোটেটরি তো অ্যাডভার্ব না, রোটেটিং না, রোটেশনালি। আচ্ছা, অ্যাডভার্বের কিন্তু একটা জিনিস আমরা জানি যে অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যদি থাকে তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো রোটেশন এটা একটা নাউন, রোটেশনাল এটা তার অ্যাডজেক্টিভ, অ্যান্ড রোটেশনালি এটা তার অ্যাডভার্ব। সো দ্য অ্যাডভার্ব অফ দ্য নাউন রোটেশন ইজ রোটেশনালি, অর্থাৎ অপশন সি। তাহলে সি ইজ দ্য কারেক্ট অপশন। এখন আমরা পরেরটাতে যাই। ১৩ নম্বর কোশ্চেন। ১৩ নম্বর কোশ্চেন কি বলছে? ১৩ নম্বর কোশ্চেন বলছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স অ্যাজ জেনেরিক বাই ওয়ার্ডস গিভেন বিলো। অর্থাৎ এই যে বাক্যটা আছে এটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। ড্যাশ বাঙালিস আর ইন্টেলিজেন্ট। দ্য বাঙালিরা কি বুদ্ধিমান, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো একটা ফাঁকা জায়গা আছে। তো বাঙালি কি একটা জাতি না? তো বাঙালি জাতি হলে এগুলোর আগে আমরা জাতি বোঝাতে কি আর্টিকেল দা ইউজ করি না জাতি বোঝানোর জন্য? তো এটা কিন্তু আর্টিকেলের একটা বেসিক নিয়ম থেকে তুমি উত্তর করতে পারবা। অল বাঙালিস আর ইন্টেলিজেন্ট না, আসলে এখানে বাঙালি জাতি বোঝাচ্ছে। হ্যাঁ, তো বাঙালি জাতি বোঝাচ্ছে, তো এই জন্য এইখানে দা হবে। তাহলে আমার রাইট অপশন কি হবে? দা। আচ্ছা, এখন আমরা দেখি ১৪ নম্বর অপশন। হি একটা ফাঁকা জায়গা, when the teacher entered the classroom. আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য পার্টস গিভেন বিলো। অর্থাৎ নিচের যে পার্টগুলো আছে বা নিচের যে অপশনগুলো আছে এটার মাধ্যমে এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে। when এর একটা ব্যবহার আমাদের জানতে হবে এখানে। when এর মাধ্যমে আমরা জানি যে দুটা এখানে পার্ট যুক্ত করা আছে। তো এইখানে যে পার্টটা দুটাই পাস্ট টেন্সে,
অবশ্যই। তো যে পার্টটা তোমার আগে থেকেই চলছিল সেই পার্টটা বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করব। আর যে পার্টটা মাত্র হলো সেটার জন্য আমরা পাস্ট ইনডিফিনিট ইউজ করব। তো এইখানে দেখো, যদি আমি হি ড্যাশ হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম, মানে যখন শিক্ষক রুমে প্রবেশ করেছিলেন, তো তার আগে থেকে কি সে পড়ছিল না? তাহলে উইল হ্যাভ এটা তো হবে না, হ্যাড স্টাডিড না। আমি বলছি দুটো অপশন, একটা কি, একটা হচ্ছে পাস্ট, একটা হলো তোমার পাস্ট ইনডিফিনিট যেটা দেওয়াই আছে। তাহলে আরেকটা অপশন কি হবে? আরেকটা অপশন অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে কিন্তু সি অপশনটা দেওয়া আছে যে ওয়াজ স্টাডিং। তার মানে এটার উত্তরটা তাহলে কিরকম হচ্ছে যে হি ওয়াজ স্টাডিং হোয়েন দ্য টিচার এন্টার্ড দ্য রুম। তার মানে যখন শিক্ষক রুমে প্রবেশ করেছিল সে কি করতো? সে পড়তেছিল। তো এই যে পড়তেছিল, এই জন্য এটা কি হবে? এই জন্য এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা রাইট উত্তর কোনটা? রাইট উত্তর হচ্ছে যে হি ওয়াজ স্টাডিং। এরপরে আমরা লাস্ট কোশ্চেনে চলে আসলাম। লাস্ট কোশ্চেনটা কি? লাস্ট কোশ্চেনটা হচ্ছে একটা মেমোরাইজিং যে পার্টগুলো থাকে আমাদের, সেই মেমোরাইজিং পার্টের একটা কোশ্চেন। দ্য ওয়ার্ড আর্টিসিয়ান মিনস। আর্টিসিয়ান মানে কি? আর্টিসিয়ান মানে মূলত শিল্পী, তাই না? তাহলে এই যে আর্টিসান মিনস, আর্টিসান মানে কি বোঝায়? আর্টিসান মানে কি বোঝায়? এটা মূলত সিনোনিম ওয়ার্ড। তো অ্যান আর্টিস্ট, আরেকটা আছে কি প্রডিউসার, ক্রাফটসম্যান, আর 2 নাম্বার আছে আক্রাফট। তো আক্রাফট অ্যান্ড প্রডিউসার এগুলো তো হবে না। বাকি থাকলো অ্যান আর্টিস্ট আর হচ্ছে এ ক্রাফটস পারসন। তো এই ক্রাফটস পারসন যেটা, এটা হচ্ছে মোর অ্যাকুরেট। কেন মোর অ্যাকুরেট? অ্যান আর্টিস্ট এটাও কিন্তু আর্টিসানের একটা অর্থ এক ধরনের প্রকাশ করে, কিন্তু আ ক্রাফটস পারসন এইটা হচ্ছে এটা মানে অ্যাকুরেট যদি বলি বা মোর অ্যাকুরেট যাই বলো, মানে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হচ্ছে আ ক্রাফটস পারসন। তো এইখানে আমার উত্তরটা হবে সি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ক্রাফটস পারসন। তো আশা করি তোমরা এইখানে জিনিসগুলো বুঝছো। তো এখন তো তোমরা অ্যানালাইসিসটা দেখলা যে আসলে কি ধরনের কোশ্চেনগুলো হয়। এখন আমরা দেখব যে এইখানে যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলা কোন কোন জায়গা থেকে আসে, গ্রামারের কোন পার্টস থেকে আসে, মেমোরাইজিং কোন পার্ট, অর্থাৎ আমরা যখন প্রিপারেশনটা নিব কোন জায়গাগুলো থেকে আমরা পড়লে আমরা এই মেডিকেলের যে কোশ্চেনগুলো আছে এইগুলো হচ্ছে অ্যান্সার করতে পারবো। মেডিকেলের কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা সঠিকভাবে করতে পারবো। তো আমরা এখন সেটা দেখব।